এখনো বাইরে রয়েছে, ফলে আপনারা একটু স্বভাব গৃহে প্রবেশ করবেন। আমাদের এবারের পর্ব বিশ্ব নন্দিনীর গান রক্তকরবীর অনুষঙ্গে। রক্তকরবীর এবছর 100 বছর। তবে শুরুর আগে বিনম্র নিবেদন, বিনীত অনুরোধ, সকলে তাদের মুঠোফোনের আওয়াজটাকে একটু নীরব করে দেবেন, সাইলেন্ট মোডে নিয়ে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনকে। আমরা এই পর্বে যাদের মঞ্চে পাচ্ছি বা এই মুহূর্তে রয়েছেন, আমার বাদিকে কিবোর্ডে রয়েছেন সুরজিৎ দাস, করতালি দিয়ে একটু অভিনন্দিত করবে। এরপর রয়েছে সর্বকনিষ্ঠ যে অংশগ্রহণকারিনী, একদম ইয়াংগেস্ট পার্টিসিপ্যান্ট, 8ম শ্রেণীর ছাত্রী রূপকথা। একটু রূপকথার জন্য জোরে করতালি দেব। সঙ্গে সৌমিত্র বসু। একটু বড় করে বলবো সৌমিত্রদার সম্পর্কে। সৌমিত্রদার সঙ্গে একটা আবেগ আছে, তাই একটু বড় হোক না, একটু বলা ওনার সম্পর্কে। আমি এবং সৌমিত্রদা একই স্কুলের ছাত্র, অবশ্যই অনেকটা বয়সের পার্থক্য। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়াশুনো করেছেন সৌমিত্রদা, আমিও। সুপরিচিত বাঙালি নাট্যকার, অভিনেতা, এবং তার আরেকটা পরিচয়, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। নাট্যজীবন শুরু করেছিলেন বিখ্যাত নাট্যদল বহুরূপীর নাট্য সদস্য হিসেবে। বর্তমানে তিনি যুক্ত টাইম অফ থিয়েটার দলের সঙ্গে। তার পরিচালনায় TOT রেডিওতে সম্প্রচারিত রবীন্দ্রনাথের দেনা পাওনা নাটকটি সৌমিত্রদাকে এক বিশেষ খ্যাতি এনে দিয়েছিল। হারানের নাচ জামাই সহ বিভিন্ন নাটকে তার অভিনয় নাট্যজগতে তাকে এক বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। নতুন নাট্যকার ও অভিনেতাদের জন্য আজও তিনি আয়োজন করে থাকেন বিভিন্ন কর্মশালার। নুন মরিচ একটি তারে, তার লেখা বিভিন্ন নাটকের সংকলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য। আর আজকের এই সন্ধ্যায় আনন্দী বৈরাগী সম্মানিত বোধ করছে, গর্বিত বোধ করছে সৌমিত্রদার উপস্থিতিতে। নাট্যকার সৌমিত্র বসুকে এই মঞ্চে সংবর্ধিত করবেন তারই সহপাঠী, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের আরেক ছাত্র শ্রী প্রশান্ত ঘোষ। মঞ্চে ডেকে নিচ্ছি প্রশান্ত দাকে, আমারই অগ্রজ প্রশান্ত ঘোষ। একটু করতালি থাকুক। আর আরেকটা জিনিস যেটা বলার অবশ্যই দরকার, সেটা হচ্ছে যে সংবর্ধনার যে মানপত্র, তার যে ছবি, সেই ছবি ওনারই আঁকা, এবং মিলেমিশে এই মঞ্চে দুই সহপাঠী, একটু হাততালি থাকুক, আমার খুব ভালো লাগছে। আর আনন্দী বৈরাগীর যে সহসভাপতি মলয় দাশগুপ্ত, সে আবার আমার সহপাঠী, সেও ওই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলেরই ছাত্র। প্রশান্ত ঘোষ এবং সৌমিত্র বসু একই ফ্রেমে, একই মঞ্চে। আমি তার পাশেই রয়েছেন সুমিতা বসু। সুমিতা বসুর পরিচয় দিতে গিয়ে বলবো, তিনি শুধুমাত্র যে সৌমিত্র বসুর সুযোগ্যা সহধর্মিণী তাই নন, তিনি গণিত এবং ভারতের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে অটিজম বিষয়ক গবেষণার একজন অগ্রপথিক। তিনি এই বিষয়ে তার বহু বই আছে, তবে নাটক তার প্যাশন। বেঁচে আছেন বা জীবনে এগিয়ে চলেছেন নাটককে ভালোবেসে। আমরা সুমিতা বসুকেও আজকে এই মঞ্চে, ওনাকেও পেয়ে আমরা গর্বিত, সম্মানিত। সুমিতা বসুকে সংবর্ধিত করছেন সৌরভ
সম্পাদক আনন্দী বৈরাগী। সুমিতা বসুর হাতে তুলে দিচ্ছেন ছোট্ট স্মারক, আদর মাখানো আমাদের এই উপহার সুমিতা বসুর হাতে। আর এরপর বাকিদের পরিচয় দিলাম না, সবাই পরিচিত। শুধু রিমঝিমের কথা একটু বলবো। ও রিমঝিমের অধ্যাপনার সঙ্গে যুক্ত আশুতোষ কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের ও বর্তমানে অধ্যাপিকা। তবে ওরও প্যাশন গান ও সুগায়িকা। আমরা এবার চলে যাব আচ্ছা রক্তকরবীর এই পরিবেশনায়। তবে তার আগে আমরা সংবর্ধিত করছি সুরজিৎ দাসকে। আসলে পরিচয় প্রদানের পর্বে আমরা এতটাই আবেগমথিত, ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে এই অংশে এই জায়গাটা আমরা একটু ভুলে গেছি। আর এখন এটাই আমাদের রীতি বা রেওয়াজ, গাছ বেঁচে থাকুক আমার ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় বা আমার সামনের উঠোনে, আমার বাড়ির সামনের দরজায়। স্মৃতি হয়ে থাক আনন্দী বৈরাগীর এই সন্ধ্যা। আর এই গাছের মতোই পল্লবিত হোক আমাদের জীবন। সমৃদ্ধি আসুক, শান্তি আসুক, সুখ আসুক। আমরা তৃতীয় পর্বে এবারে থাকব আমাদের এই বিশিষ্ট অংশগ্রহণকারী বিশিষ্ট কুশীলবদের সঙ্গে। আসুন। আগে এইরকম একটা অসাধারণ নাটক লেখা হয়েছিল এই বাংলা ভাষায়, কিন্তু বড্ড শক্ত যে। রক্তকরবী না হয়ে এর নাম দেওয়া উচিত ছিল শক্তকরবী। আপনাদেরও কি তাই ধারণা? রক্তকরবীর গল্পটা কিছু বোঝা যায় না, শক্তকরবী। তাহলে বলি শুনুন, একটা শহরের কথা, সেই শহরের একটি ছেলে আর মেয়ের কথা। শহর মানে কোনো দেশের রাজধানী নয়, বাণিজ্য কেন্দ্রও নয়। একটা খনি আছে, নানা জায়গা থেকে নানা পেশার মানুষ এসে সেই জায়গাটাকে শহর করে তুলেছে। খনিতে কাজ করবার জন্য গ্রাম থেকে এসেছে বহু মানুষ, স্কুল কলেজের জন্য অধ্যাপক, পুরাণবাগীশ, প্রশাসন চালাবার জন্য সর্দার থেকে মোড়লেরা। খনির মালিক হলো রাজা, তার ভোগের জন্য ঈশানী গাঁ থেকে নিয়ে আসা হয়েছে নন্দিনীকে। সেই ঈশানী গাঁয়ের একটি ছেলে বিশু মনে মনে ভালোবাসত নন্দিনীকে, কিন্তু নন্দিনী ভালোবাসে রঞ্জনকে। হতাশ বিশু অন্য একটা মেয়েকে বিয়ে করে। সেই বউ বলতে থাকে, তোমাকে বড় হতে হবে, মানে বড় লোক হতে হবে, স্ট্যাটাস তৈরি করতে হবে। বিশু পুলিশে চাকরি নেয়, তার পোস্টিং হয় যক্ষপুরীর শ্রমিকদের মধ্যে, তাদের গোপন আলোচনা কথাবার্তা উপরতলায় জানিয়ে দেবার কাজ। এমন কাজ কি সহ্য হয়? বিশু সে চাকরি ছেড়ে দিল, বউও চলে গেল তাকে ছেড়ে। এইখানেই, এই যক্ষপুরীতেই বিশুর সঙ্গে দেখা হয়েছিল সেই নন্দিনীর, যাকে সে একদিন ভালোবেসেছিল। তারপর যে গানটা পৌষ তোদের ডাক দিয়েছে, গানটা ভালো নয়? সে ভালো, কিন্তু ব্যাপারটা কিরকম? নন্দিনী একটা মেয়ে, আর রাজা হলো একটা ভয়ানক শক্তিমান পুরুষ। তাকে ওই রকম করে ডেকে গান শুনতে বলা যায়? আরে রাজার তো নন্দিনীর উপর একটা দুর্বলতা আছে।
আর এক পক্ষের দুর্বলতা থাকলে অন্য পক্ষের ততটাই সবলতা তৈরি হয়ে যায়, কি তাই তো? হ্যাঁ, তা অবশ্য। দু তিনটে ব্যাপার একটু খেয়াল করে দেখবি। পৌষের ডালা পাকা ফসলে ভরে গেছে বললেই মা লক্ষ্মীর কথা মনে পড়ে না? ঠিক বলেছি? হ্যাঁ, পড়ো তো। আর এর উল্টো দিকে কে আছে? যক্ষপুরী রাজা কুবের, যে তাল তাল সোনা জমায়। তার উল্টো দিকেও আছে সোনা, রোদের সোনা। কঠিন সোনার রাজাকে রোদের সোনা কিংবা ফসলের সোনার দিকে যেতে বলছে নন্দিনী। কি গানটা হোক? তার আগে একটু সংলাপ হয়ে যাক। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবি। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই গান। দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। আমার নেশায় উঠলো মেতে দিন বধুরা গানের খেতে। আমার নেশায় উঠলো মেতে দিন বধুরা গানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি। হায় হায় তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরে নে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরে নে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর বাঁশি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি। হায় হায় পৌষ তোদের ডাক দিয়েছে, আয় চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় চলে আয় আয়। বেশ, বুঝলাম। কিন্তু এই গানটা মোর স্বপন্তরীর কেতুই নে, এটা তো নন্দিনীকে বলেছে। নন্দিনী হলো স্বপন্তরীর নে। তাই কি? তাহলে এই দুটো সংলাপের মানে কি? এই যে গানের পরে চন্দ্রা বলছে তোমার স্বপন্তরীর নে ঠিক কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখোনি। তাই তো। তাহলে তো নন্দিনী নয়, তাহলে ওকে? কে? রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, যাহাকে আমরা ভালোবাসি তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। একজন যখন অন্য কাউকে ভালোবাসে তখন কি সে ওই রক্ত মাংসের মানুষটিকেই ভালোবাসে? এই যে ধর, আমাদের মনে হয় ওর চেয়ে সুন্দর বা সুন্দরী আর কেউ নয়, ওর চেয়ে ভালো আর কেউ নয়, মনে হয় তো? হ্যাঁ, সত্যি বলতে কি মুখে যাই বলি মনে 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 হয়।
অথচ বাকিদের কাছে সে অত কিছু নয়। সত্যিকারের ভালোবাসা আসলে রক্ত মাংসের মানুষটাকে ছাড়িয়ে আরো অনেক বড় কিছুর দিকে চলে যায়। সেটা ভগবানও হতে পারে। এই যে রাধা কৃষ্ণকে ভালোবেসে আসলে তো পুজোই করেছিল, মা যশোদাও তাই। বুঝলাম। বোঝা হলো, এরপরে কিন্তু কথা বোঝা হয়ে উঠবে। গান হোক, কিন্তু তার আগে হোক সংলাপ। আমার মদ কোথায় লুকিয়েছে চন্দ্রা, বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আর ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? দেখনি ওদের মদের ভাড়ার অস্ত্রশালার মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো তুমি। বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বানায়। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ? ফাল তো কিছুই নেই। আমাদের বিশু পাগল বলে, আস্ত হয়ে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড় পর খুললেজ বাদ দিয়েই খায়। এমনকি হাড় কাটের সামনে তারা যে ভ্যাঁ করে ডাকে, সেটাকে বাহুল্য বলে আপত্তি করে। ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে, কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্য কি? না, আশ্চর্যের কিছু নেই। ওগো, সাবধানে থেকো, কোন দিন তোমারও গলা থেকে গান বার করবে। সেদিন পাড়ার লোকে কি দশাটাই না হবে। মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু ভাই, ও বিশু ভাই, শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আরে যাও কোথায়? গান শোনাবার লোক এখানেও এক একজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। মোর স্বপ্ন তোরে কে 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 মোর স্বপ্ন তোরে কে লাগলো পালে নিশার হাওয়া পাগল পরাণ চলে কে কে মোর স্বপ্ন তোরে কে আমায় ভুলিয়ে দিয়ে যা তোর দুলিয়ে দিনা ও তোর সুদূর ঘাটে চলে কে কে মোর স্বপ্ন তোরে কে আমার ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক পিছে, তোমার ঘোমটা খুলে দাও, তোমার নয়ন তুলে যাও, দাও হাসিতে মোর পরাণ কে কে মোর স্বপ্ন তোরে কে কে
তোরে কে বেশ জমে গেছে না? তাহলে প্রেমের গানই হোক। অন্যরকম প্রেমের গান কিন্তু, তুমি আমার আমি তোমার মার্কা নয়। এবারে যে গানটা হবে তার পেছনে একটা গল্প আছে, শুনবি? বলো বলো। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে, বিশ্বভারতীর যে আগের অবস্থা, ব্রহ্মচর্যাশ্রম, সার বাঁধা ঘর, তার কয়েকটাতে ছাত্ররা থাকে। তখন আর ছাত্র কজনই বা, আর একটা ঘরে রবীন্দ্রনাথ নিজে। তো রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে, সারা রাত ফাটা ছাদ দিয়ে জল পড়েছে। ছেলেরা সকালবেলায় সব গেছে গুরুদেবের কাছে অভিযোগ করতে। শুধু ছেলেরা কেন? তখনও শান্তিনিকেতন পোয়েট হয়নি তো। তা গিয়ে তারা বলেছে সারা রাত জল পড়েছে গুরুদেব, ঘুমোতে পারিনি। তা রবীন্দ্রনাথ বললেন, আরে আমিও তো সারা রাত ঘুমোতে পারিনি, তা কি আর করি, একটা গান লিখে ফেললাম। গান, তার আগে সংলাপ। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলেন? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারে ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অব্দি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চোখ দিয়ে তাই তো ডাকো, বুকে চোখ দিয়ে তাই তো ডাকো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরা পায় না কো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দূতি। যেদিন এলে যক্ষপুরীতে
আমার হৃদয়ে নোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জানিয়া তোমার গান শোনাবো। ও দুঃখ জানিয়া তোমার গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ দিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপরে কতকাল খোঁজ পাইনি। তুমি কোথায় ছিলে বলো তো? Compa
শিকল আকুল আলো দিশাহারা রাতে পথিক সবাই পেরিয়ে গেল ঘাটে কিনারাতে আমি শিকল আকুল আলো দিশাহারা সেই পথ হারানো অধীর টানে অকুলে পথ আপনি টানে দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার দুঃখে এই গানটা খুব ভালো, মানে সহজ। ভালোবাসি ভালোবাসি। সহজ বলে কিছু হয় না রে, যেটা মানুষ বুঝতে পারে অনুভব করতে পারে সেটাই তার কাছে সহজ। আচ্ছা একটা কথা বলি, গানটা কে গাইছে? নন্দিনী। নন্দিনীকে এই গানটা শিখিয়ে দিয়েছে কে? ভীষণ। এইবার কথাগুলো ভাব। ভালোবাসি ভালোবাসি এই সুরটা কাছে দূরে জলে স্থলে আকাশে সাগরকূলে অতল রোদন হয়ে বেজে উঠছে। এ কি একটা লোকের ভালোবাসা না গোটা প্রকৃতির গোটা পৃথিবীর ভালোবাসা? ঠিক, কিন্তু এই গানটা শুনে রাজা পালিয়ে যায় কেন? ভয় পায়। এত বড় যে ভালোবাসা, অতল রোদন, যে লোকটা অ্যাডমিনিস্ট্রেশন চালায় সে ভয় পাবে না? এই ভালোবাসা যদি একবার ছুঁয়ে ফেলে তার পুরোটা গোলমাল হয়ে যাবে না? গানটা আর গানের আগের যে সংলাপগুলো সেগুলো মন দিয়ে শোন, বুঝতে পারবে। রাজা অমন বিশ্রী করে গর্জন করছো কেন? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থলে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে তাকে পাওয়া। ও কি অমন মুঠো পাখি হাত পার করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আর তোমাকে আমি রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো। নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা।
হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই উচ্চ উচ্চ কালো চুলের নিচে বুক ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শুনিয়ে দিই। রাজা নাটকটা পড়েছিস? রবীন্দ্রনাথের রাজা পড়েছি। মনে আছে সুদর্শনা যখন রাজাকে ত্যাগ করেছে তখনও তার ঘরের পাশে রাতের অন্ধকারে কে যেন বীণা বাজায়, রাজা অপেক্ষা করে থাকে। তারপর ওই যে গানটা, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। জীবনে সত্যিকারের ভালোবাসা আসে, তাকে আমরা হয়তো ভুলে যাই, তার থেকে সরে আসি, কিন্তু সে পথের ধারে অপেক্ষা করে থাকে, থাকেই। যেমন নন্দিনী তো এই যক্ষপুরীতে অপেক্ষা করেছিল বিশুর জন্যে, রঞ্জনের থেকে অন্যরকম একটা ভালোবাসার জন্যে। সংলাপে যাই। পাগল ভাই, ওই যে মরা ব্যাংকটা ফেলে রেখে দিয়ে রাজা কখন পালিয়েছে। গান শুনতে ও ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি, মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয় খবর এরকম দিক থেকে। তবে শোনো বই, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। দেখো দেখো দেখো, আমার মুখের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিকা।
করেছ? দেখা হলে এই বালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো? গান করো। কি গান করব? পথ যাওয়ার গান। যুগে 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 বুঝি চেয়েছিল সে যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে। আজ কেন মোর পড়ে মনে কখন তারে চোখের কোণে দেখেছিলে, অফুট প্রদোষে সে যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে। আজ ওই চাঁদের বরণ, আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে, রাতের মুখের আধার খানি খেলবে ইঙ্গিতে আলোর সঙ্গীতে। শুক্ল রাতে সেই আলোকে দেখা হবে এক পলকে, সব আবরণ যাবে যে খসে, সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল